ডিভোর্সের বছরখানেক পর জেলার সিভিল সার্জন হওয়া স্ত্রী পৌঁছলেন স্বামীর কুঁড়ে ঘরে। সামনে আসা সত্য কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা, যা বিহারের মুজাফফরপুর জেলার, যেখানে থাকত রাঘব। মুজাফফরপুরের সেই এলাকা যেখানে সন্ধ্যা নামলেই গলিতে নিস্তব্ধতা নেমে আসে, আর দিনের বেলা মানুষ তাদের নিজেদের বাধ্যবাধকতার সাথে বেঁচে থাকে। সেই এলাকা যেখানে ঘরগুলোর দেওয়াল খুব একটা মজবুত হয় না, কিন্তু ভাগ্যের দেওয়াল অনেক উঁচু হয়। আর এই গলিগুলোর মাঝেই একসময় রাঘব আর অনন্যার ছোট্ট একটা পৃথিবী ছিল। খুব বড় ছিল না, খুব ধনীও ছিল না, কিন্তু তাতে শান্তি ছিল, আপনজন ছিল, আর সেই বিশ্বাস ছিল যা প্রতিটি সম্পর্কের ভিত্তি হয়। সেই বিশ্বাস যা না বললেও বুঝে নেয় আর না চাইলেও সাথ দেয়। রাঘব একজন সাধারণ শিক্ষিত ছেলে ছিল, প্রাইভেট কোম্পানিতে ছোট চাকরি করত। বেতন বেশি ছিল না, কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল। আর এই স্বপ্ন নিজের জন্য ছিল না, বরং তার স্ত্রী অনন্যার জন্য ছিল। কারণ রাঘব সেই মানুষদের মধ্যে একজন ছিল যারা নিজে পেছনে থেকেও নিজের মানুষকে এগিয়ে যেতে দেখতে চায়। অনন্যা পড়াশোনায় শুরু থেকেই ভালো ছিল। বিয়ের আগে থেকেই পাড়া প্রতিবেশী সবাই বলতো যে এই মেয়ে কিছু বড় করবে। চোখে উজ্জ্বলতা ছিল, কথায় আত্মবিশ্বাস ছিল, আর স্বপ্নে ডাক্তার হওয়ার জেদ ছিল। বিয়ের পরেও অনন্যা সাফ বলে দিয়েছিল যে সে ডাক্তার হবে, তা যতই মুশকিল আসুক না কেন। আর সেই মুহূর্তেই রাঘব কোনো শর্ত না রেখে, কোনো হিসেব না কষে শুধু এটুকুই বলেছিল, তুমি পড়বে, আমি সাথ দেব। আর সেই এক বাক্যেই সে তার পুরো জীবন বাজি রেখে দিয়েছিল। শুরুর দিনগুলো খুব সংগ্রামের ছিল। অনন্যা মেডিকেলের প্রস্তুতি নিত, দিন রাত বইয়ে ডুবে থাকত, ঘুমের চেয়ে স্বপ্নের সাথে বেশি লড়াই করত। আর রাঘব সকালে অফিস যেত, ভিড় বাসে ধাক্কা খেত, বসের বকুনি খেত। সন্ধ্যায় ফিরে ঘরের সব কাজ সামলাত, রান্না করা, কাপড় ধোয়া, কখনো কখনো অনন্যার চা ঠান্ডা হওয়ার আগেই রেখে দেওয়া। অনেক সময় টাকা কম পড়লে রাঘব নিজের প্রয়োজন কমিয়ে দিত। নতুন শার্ট নেওয়ার বদলে পুরনোটা পরে নিত। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়ে দিয়েছিল। উৎসবেও সাদামাটা থাকত, শুধু এই কারণে যাতে অনন্যার ফিস সময়ে জমা হতে পারে আর তার স্বপ্নে কোনো বাধা না আসে। আর যখন অনন্যার মেডিকেল কলেজে সুযোগ হল, তখন তার চোখে জল ছিল। কেঁপে থাকা চোখের পাতায় বছরের পর বছরের পরিশ্রম ছিল। আর রাঘবদের চোখে তার থেকেও বেশি গর্ব ছিল। এমন গর্ব যেন কেউ নিজে নয়, বরং নিজের হৃদয়কে সফল হতে দেখেছে। বছর গড়িয়ে গেল, অনন্যা এমবিবিএস করছিল। তারপর এমডির প্রস্তুতি শুরু হল। দিনরাত হাসপাতাল, ওয়ার্ড, কেস, রোগী। আর অন্যদিকে রাঘব তখনও ওখানেই ছিল, সেই একই চাকরিতে, সেই একই চেয়ারে, সেই একই ফাইল, সেই একই বেতন। সমাজের খোঁটা ধীরে ধীরে বাড়তে লাগল। পাড়ায় লোকেরা বলতো, বউ ডাক্তার হচ্ছে আর স্বামী এখনও ওখানেই আটকে আছে। কেউ হেসে বলতো, কেউ খোঁটা দিয়ে, কেউ সহানুভূতি দেখিয়ে। কিন্তু প্রতিটি কথা রাঘবের হৃদয়ে চুপচাপ দাগ কেটে যেত। তবুও সে চুপ থাকত, কারণ সে জানত যে অনন্যা এগিয়ে যাচ্ছে, আর এটাই তার সবচেয়ে বড় জয়। কিন্তু জয় সবসময় দুজনের জন্য একরকম হয় না। ধীরে ধীরে অনন্যার মধ্যে কিছু বদলাতে শুরু করেছিল। কলেজ, হস্টেল, সিনিয়র ডাক্তার, নতুন লোক, নতুন ভাবনা, নতুন দুনিয়া। সেখানে সবাই উন্নতির কথা বলত, উঁচু পদ, বড় গাড়ি, বড় নাম, কনফারেন্স, বিদেশ। আর এসবের মাঝখানে রাঘবের সরলতা তার কাছে এখন ছোট লাগতে শুরু করেছিল। তার মনে হতে লাগল যে রাঘব তার পৃথিবী থেকে পেছনে পড়ে যাচ্ছে। সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। রাঘব ভালোবেসে কথা বলার চেষ্টা করত, সারাদিনের কথা জিজ্ঞেস করত। কিন্তু অনন্যার কাছে এখন কথা কম আর অভিযোগ বেশি ছিল। ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগল। রাঘব দেরি করে এলে অনন্যা বিরক্ত হতো। অনন্যা চুপ থাকলে রাঘব ভেতর থেকে ভেঙে যেত। দুজনের মাঝে সেই দেওয়াল তৈরি হতে লাগল, যা প্রায়শই স্বপ্ন আর বাস্তবের মাঝে তৈরি হয়ে যায়। রাঘব বোঝানোর চেষ্টা করত, আজ নয়তো কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনন্যার জন্য কাল অনেক দূরে সরে যাচ্ছিল। একদিন অনন্যা সেই কথাটা বলে দিল, যা সম্পর্কের ভিত নাড়িয়ে দিয়েছিল। রাগে, ক্লান্তিতে, হয়তো নিজের নতুন আত্মবিশ্বাসের অহংকারে সে বলল, তুমি আমার লেভেলের আর নেই রাঘব। আমি এগিয়ে যাচ্ছি আর তুমি ওখানেই দাঁড়িয়ে আছো। এগুলো শব্দ ছিল না, কোনো হাতুড়ির মতো ছিল, যা সরাসরি রাঘবের হৃদয়ে আঘাত করেছিল। রাঘব কিছু বলল না। প্রথমবার সে অনুভব করল যে তার সঙ্গ দেওয়া,
তার ত্যাগ, তার সব সমঝোতা হয়তো এখন বোঝা মনে করা হচ্ছে। তারপর সব কিছু খুব দ্রুত ঘটল। কথা বলা বন্ধ হতে লাগল, ঘরে নিস্তব্ধতা থাকতে লাগল, সেই নিস্তব্ধতা যা চিৎকারের চেয়েও বেশি ভয়ানক হয়। অনন্যার চাকরি অন্য শহরে লেগে গেল। রাঘব আটকানোর চেষ্টা করল না। ও জানত যে যদি আটকায় তবে হয়তো অনন্যা তাকে তার ওড়ার শেকল মনে করবে। দূরত্ব বাড়ল, ভুল বোঝাবুঝি গভীর হল, আর শেষমেশ একদিন ডিভোর্সের কথা সামনে এলো। কোর্টের সেই দিনটা রাঘব কখনো ভুলতে পারেনি। অনন্যা আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল। ডাক্তারের পরিচয়, স্বনির্ভরতা, মুখে কঠোরতা আর চোখে কোনো দ্বিধা নেই। অন্যদিকে রাঘব সাধারণ পোশাকে, চোখে ক্লান্তি আর বছরের পর বছরের নীরবতা নিয়ে দাঁড়িয়েছিল। জজ জিজ্ঞেস করলেন, আপনারা কি দুজনেই ডিভোর্সের জন্য সম্মত? অনন্যা না থেমে হ্যাঁ বলল, আর রাঘব এক মুহূর্ত অনন্যার দিকে তাকালো, যেন শেষবারের মতো নিজের স্বপ্নকে দেখছে। তারপর মাথা নিচু করে নিল। ডিভোর্সের পর অনন্যার জীবন দ্রুত এগিয়ে গেল। সে বড় হাসপাতালে কাজ করল, নাম কামালো, লোকে তার প্রশংসা করতে লাগল। সে এখন শুধু ডাক্তার ছিল না, এক পরিচয় হয়ে উঠেছিল। আর অন্যদিকে রাঘবের জীবন যেন ওখানেই থমকে গিয়েছিল। মায়ের শরীর খারাপ থাকতে শুরু করল, চিকিৎসা দামি ছিল। রাঘব তার জমানো অল্প পুঁজি লাগিয়ে দিল। ধীরে ধীরে চাকরি চলে গেল, শহর বদলাতে থাকল, পরিস্থিতি খারাপ হতে থাকল, আর সেই মানুষটা যে একসময় নিজের স্বপ্নকে মেরে অন্য কারোর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল, এখন নিজেই পরিস্থিতির কাছে হারতে থাকল। কয়েক বছর পর খবর ছড়াল যে মুজাফফরপুর জেলায় নতুন সিভিল সার্জন এসেছে। নাম ডাক্তার অনন্যা ভার্মা। সরকারি গাড়ি, নিরাপত্তা, স্টাফ, সম্মান সবাই তার এক ঝলক পেতে চাইত। খবরের কাগজে ছবি ছাপা হলো। লোকে বলতো, দেখো আমাদের জেলার মেয়ে কোথায় পৌঁছে গেছে। আর সেই জেলারই এক কোণায় বস্তির মধ্যে এক ছোট্ট কুঁড়ে ঘরে রাঘব থাকত। ছেঁড়া জামাকাপড়, দুর্বল শরীর, কিন্তু চোখে এখনও সেই শান্তি ছিল যা একসময় অনন্যার স্বপ্নে বিশ্বাস করার সময় ছিল। সে খবরের কাগজ দেখেছিল, সে ছবি চিনেছিল, শুধু হালকা একটা হাসি এলো আর চলেও গেল। না অভিযোগ, না রাগ। কারণ কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মনের ভেতর বেঁচে থাকে, আর কিছু ত্যাগ এমন হয় যার মূল্য তখন বোঝা যায় যখন অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা ছিল। মুজাফফরপুরের রাস্তা রোজকার মতো জেগে উঠেছিল। কিন্তু আজ পরিবেশ কিছু আলাদা ছিল। সিভিল সার্জন ডাক্তার অনন্যা ভার্মান প্রথম ফিল্ড ভিজিট ছিল। সরকারি গাড়ি, আগে পিছে স্টাফ, অ্যাম্বুলেন্স আর ফাইলের স্তূপ, সবকিছু সুশৃঙ্খল, নিয়মমাফিক, যেন সিস্টেম নিজেই তার আসার অপেক্ষা করছিল। অনন্যা গাড়ির জানলা দিয়ে বাইরে দেখছিল, সেই শহর, সেই গলি। কিন্তু আজ সে এই শহরে অন্য এক পরিচয়ের সাথে ফিরেছে। তখনই স্বাস্থ্য বিভাগ থেকে রিপোর্ট এলো যে শহরের বাইরের এলাকায় নদীর ধারে গড়ে ওঠা বস্তিতে এক আজব রোগ ছড়াচ্ছে। জ্বর, দুর্বলতা, বমি। মানুষ হাসপাতালে আসতে ভয় পাচ্ছে। অনন্যা দেরি না করে বলল, ওখানেই যাব। স্টাফ একটু ইতস্তত করল। এলাকা নোংরা ছিল, ভিড়ভাট্টা আর সুবিধা থেকে দূরে। কিন্তু অনন্যার মুখে কোনো সংশয় ছিল না। গাড়ি ঘুরে গেল। যেমন যেমন শহর পেছনে চলে যেতে থাকল, রাস্তা কাঁচা হতে থাকল। ঝুপড়ি দেখা যেতে লাগল, দুর্গন্ধ, কাদা, নর্দমার জল। অনন্যা গাড়ি থেকে নামতেই মাস্ক ঠিক করে নিল, কিন্তু চোখ সরাল না। বাচ্চাদের শূন্য চোখ, মহিলাদের ক্লান্ত গলার স্বর, বৃদ্ধদের অসহায় দৃষ্টি, সবকিছু তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প লাগানোর আদেশ দিল। লোকে ধীরে ধীরে জড়ো হতে লাগল, কেউ ভয়ে, কেউ আশায়। অনন্যা নিজেই রোগীদের দেখছিল, কারোর নাড়ি ধরছিল, কারোর হাল জিজ্ঞেস করছিল। হঠাৎ তার নজর এক কোণায় পড়ল। একটা ঝুপড়ির ওপর গেল, বাকি ঝুপড়িগুলোর থেকে একটু আলাদা। খুব সাধারণ, খুব নীরব। ঝুপড়ির বাইরে একজোড়া ভাঙা চপ্পল পড়েছিল, আর কাছেই মাটিতে কিছু পুরনো ওষুধের প্রেসক্রিপশন ছড়ানো ছিল। অনন্যার অদ্ভুত একটা অনুভূতি হল, সেই অনুভূতি যা বিনা কারণে মনে বাসা বাঁধে। সে এক মুহূর্ত থেমে ঝুপড়ির দিকে পা বাড়াল। স্টাফ বলল, ম্যাডাম, ওদিকে যাবেন না, আমরা রোগীকে ডেকে নেব। কিন্তু অনন্যা শোনা জরুরি মনে করল না। সে নিজেই এগিয়ে গেল। ঝুপড়ির ভেতরটা অন্ধকার ছিল। হালকা আলো একটা ছেঁড়া পর্দা দিয়ে চুইয়ে ভেতরে আসছিল। ভেতরে একটা লোক বসেছিল, মাটিতে দেওয়ালে ঠেস দিয়ে। রোগা শরীর, কুঁজো হয়ে যাওয়া পিঠ, আর মুখে অদ্ভুত এক শান্তি। যেই সে মাথা তুলল, অনন্যার পা ওখানেই থেমে গেল। হৃদস্পন্দন যেন থেমে গেল।
সেটা রাঘব ছিল। পলকের জন্য সময় থমকে গেল। অনন্যার মনে হল যেন তার কানে শোরগোল বাজছে, কিন্তু আশেপাশে সব শান্ত ছিল। রাঘবের চোখ তার দিকে উঠল। কোনো বিস্ময় নেই, কোনো রাগ নেই, শুধু এক গভীর ক্লান্ত দৃষ্টি। সে খুব ধীর গলায় বলল, আসুন ডাক্তার সাহিবা, ঝুপড়ি ছোট, কিন্তু জায়গা করে নেব। অনন্যার গলার কাছে আওয়াজ আটকে গেল। তুমি এখানে? শুধু এইটুকুই বেরুল। রাঘব হালকা হাসল। মুজাফফরপুরই আমার শহর, কোথাও তো থাকতে হতো। বাইরে স্টাফ রোগীদের দেখছিল, আর এখানে ঝুপড়ির ভেতর দুটো জীবন সামনাসামনি দাঁড়িয়েছিল। অনন্যা চারপাশটা দেখল। না কোনো ফার্নিচার, না কোনো আরাম, শুধু একটা পুরনো বিছানা, কিছু বাসন আর ওষুধের গন্ধ। সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, শরীর কেমন আছে? রাঘব কাঁধ ঝাঁকাল। যেমন চলছে। গলার স্বরে অভিযোগ ছিল না। এই কথাটাই অনন্যাকে আরও বিঁধছিল। ও ভাবছিল যে রাঘব প্রশ্ন করবে, খোঁটা মারবে, বা তাকে দেখে চুপ হয়ে যাবে। কিন্তু এখানে তো সবকিছু উল্টো ছিল। অনন্যা তার নাড়ি ধরার চেষ্টা করল। রাঘব হাত বাড়িয়ে দিল কোনো দ্বিধা ছাড়াই। তার ত্বক ঠান্ডা ছিল, শিরা দুর্বল। অনন্যার পেশাদার মস্তিষ্ক কাজ করছিল, কিন্তু মন কাঁপছিল। সে ফাইল খুলল, কিছু প্রশ্ন জিজ্ঞেস করল। রাঘব সোজাসুজি উত্তর দিল, যেন এসব খুব স্বাভাবিক। তখনই ঝুপড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা এলেন। মাথায় সাদা আঁচল, চোখে চিন্তা। বাবা, ওষুধ পাওয়া যাবে তো? তিনি অনন্যাকে জিজ্ঞেস করলেন। তাকে চিনতে পারেননি। রাঘব বলল, মা, ইনি ডাক্তার, বড় ডাক্তার। মা হাত জোর করলেন। ভগবান ভালো করুক বিটিয়া। অনন্যার বুকটা ধক করে উঠল। সে ওষুধ লিখে দিল, মাকে বোঝাল। বাইরে বেরোনোর সময় সে পেছনে ফিরে দেখল রাঘব এখনও ওখানেই বসেছিল, তার দিকে তাকিয়ে। তাদের নজর মিলল, আর তারপর রাঘব নজর নামিয়ে নিল। ক্যাম্প শেষ হওয়া পর্যন্ত অনন্যার মন কোথাও লাগছিল না। স্টাফ কথা বলছিল, রিপোর্ট তৈরি হচ্ছিল, কিন্তু অনন্যার মাথায় শুধু ওই ঝুপড়িটাই ঘুরছিল। সেই মানুষটা যে একসময় তার আপন ছিল, আজ বস্তিতে থাকছে। সে গাড়িতে বসেই ড্রাইভারকে বলল, আজ এখানেই থাকব। সন্ধেবেলায় সে আবার সেই ঝুপড়ির দিকে গেল। এবার কোনো সরকারি জাঁকজমক ছাড়া, শুধু একজন ডাক্তারের মতো, একজন মানুষের মতো। রাঘব দরজাতেই দেখা হয়ে গেল। আপনি আবার এলেন? সে জিজ্ঞেস করল। অনন্যা প্রথমবার গভীর শ্বাস নিল। আমাকে কিছু কথা বুঝতে হবে রাঘব। রাঘব রাস্তা ছেড়ে দিল। বসুন, ঝুপড়ি তো, প্রশ্নের অভ্যেস আছে। অন্ধকার নামতে শুরু করেছিল। বাইরে বস্তির আওয়াজ ছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত নীরবতা। অনন্যা বলল, তুমি কখনো জানাওনি কেন? রাঘব তার দিকে তাকাল। কোন কথাটা? অনন্যার চোখ ভরে এলো। যে তোমার জীবন এখানে এসে পৌঁছেছে। রাঘব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কিছু গল্প বলায় নয়, সহ্য করায় পূর্ণ হয়। অনন্যার কাছে কোনো উত্তর ছিল না। তার মনে হল যেন সে বছরখানেক পর কোনো বইয়ের সেই পাতাটা পড়ছে যা সে ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল। রাত গভীর হয়ে গিয়েছিল। অনন্যা ঝুপড়ি থেকে বেরুল, কিন্তু তার মন ওখানেই রয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে তার পদ, তার ক্ষমতা, তার পরিচয় সবকিছু ওই সত্যের সামনে খুব ছোট, যা ওই কুঁড়ে ঘরে লুকিয়ে আছে। পরের দিন সকালে অনন্যার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল। সারা রাত তার ঘুম আসেনি। বারবার ওই ঝুপড়ি, ওই ভাঙা দেওয়াল আর রাঘবের শান্ত মুখ তার চোখের সামনে ঘুরতে থাকল। সরকারি গেস্ট হাউসের পরিষ্কার চাদর তার গায়ে বিঁধছিল। তার মনে হচ্ছিল যেন সে ওই আরামের যোগ্যই নয়। সে কাউকে না জানিয়ে গাড়ি বের করল, আর তারপর সেই রাস্তাতেই চলল যা বস্তির দিকে যায়। এবার সে একা যায়নি। তার সাথে একটা মেডিকেল ব্যাগ ছিল, কিছু পরীক্ষার রিপোর্ট, আর এক অজানা ভয়ও। ঝুপড়ির কাছে পৌঁছতেই সে দেখল রাঘব বাইরে বসে আছে। সকালের রোদ তার মুখে পড়ছিল, আর তার অবস্থা রাতের চেয়েও বেশি দুর্বল লাগছিল। তাকে দেখে অনন্যার বুক বসে গেল। শরীর ঠিক লাগছে না? অনন্যা প্রায় হুকুমের সুরে বলল। রাঘব হালকা হাসির সাথে উত্তর দিল, ঠিক হওয়ার সময় আর নেই ডাক্তার সাহিবা। অনন্যা কিছু না বলে তার পরীক্ষা শুরু করে দিল। ব্লাড প্রেশার কম ছিল, শ্বাস ভারী ছিল, তার বারবার কাশি আসছিল। অনন্যার ডাক্তারি মস্তিষ্ক দ্রুত কাজ করতে লাগল, কিন্তু তার হাত কাঁপছিল। সে বলল, আমার তোমার পুরো মেডিকেল হিস্ট্রি চাই। রাঘব নজর ঘুরিয়ে নিল। ইতিহাসের চেয়ে বেশি কিছু আর বেঁচেও নেই। তখনই তার মা ভেতর থেকে বেরুলেন। অনন্যা প্রথমবার ঠেক করে তাকে দেখল। দুর্বল শরীর, ঝুঁকে পড়া কোমর, আর চোখে ভয়।
মা অনন্যার দিকে তাকিয়ে বললেন, বিটিয়া, একে বাঁচিয়ে নাও, অনেক সহ্য করেছে। অনন্যার গলায় কিছু আটকে গেল। সে মাকে বসালো আর ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমি সব সত্যি জানতে চাই। সারদা দেবীর চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি বলতে শুরু করলেন যে ডিভোর্সের কয়েক মাস পরেই রাঘব অসুস্থ থাকতে শুরু করেছিল। শুরুতে সে কামকে জানায়নি, বলতো ক্লান্তি আছে, কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। মায়ের কিডনি আগে থেকেই খারাপ ছিল। রাঘব নিজের অসুখ সবসময় মায়ের থেকে লুকিয়েছিল। আগে মায়ের চিকিৎসা, তারপর যা বাঁচত তা নিজের ওপর খরচ করত। অনন্যা শুনেই যাচ্ছিল। প্রতিটি শব্দ তার বুকে পাথরের মতো পড়ছিল। সারদা দেবী বললেন যে একসময় এমনও এসেছিল যখন রাঘবের কাছে ভাড়া দেওয়ার টাকা ছিল না। তখন সে শহর ছেড়ে দিল আর বস্তিতে থাকতে শুরু করল, যেখানে চিকিৎসা সস্তা ছিল আর প্রশ্ন কম জিজ্ঞেস করা হতো। অনন্যা ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনারা আমাকে কখনো কেন জানাননি? মা মাথা নিচু করে নিলেন। বিটিয়া, ও চাইতো না যে তোমার মন টলে যাক। বলতো, যদি অনন্যা ডাক্তার হয়ে যায় তবে আমার কষ্টের মূল্য উসুল হয়ে যাবে। অনন্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই একই অসুখ, যার ব্যাপারে সে তার পড়াশোনায় বারবার পড়েছিল, সেই লক্ষণ আজ রাঘবের শরীরে পরিষ্কার দেখা যাচ্ছে। তার মনে পড়ল যে কতবার রাঘব বলেছিল যে সে ক্লান্ত, কিন্তু সে তখন গুরুত্ব দেয়নি। সন্ধেবেলা অনন্যা রাঘবের পরীক্ষার রিপোর্ট দেখল। সত্যি এখন কাগজের ওপর ছিল। অসুখ বেশ বেড়ে গিয়েছিল। চিকিৎসা কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়। অনন্যা গভীর শ্বাস নিল আর বলল, এখন চিকিৎসা হবে। রাঘব প্রথমবার বারণ করল, আমার কারণে সিস্টেমকে বাঁকিও না, তুমি যা আছো তাতেই খুশি থাকো। অনন্যার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি যা আছি তা তোমার কারণে আছি রাঘব। এখন যদি আমি ডাক্তার হয়েও তোমাকে না বাঁচাতে পারি তবে এই ডিগ্রি বেকার। তার গলা কাঁপছিল। রাঘব চুপ হয়ে গেল। হয়তো প্রথমবার তার মনে হল যে অনন্যা শুধু ডাক্তার নয়, সেই মেয়েটি যাকে সে একসময় ভালোবেসেছিল। সে খুব ধীর গলায় বলল, যদি আমি তোমাকে বলতাম তবে তুমি নিজের স্বপ্নের সাথে আপোষ করে নিতে। অনন্যা তার হাত ধরে নিল। আর যদি তুমি আমাকে বলতে তবে আমরা দুজনে মিলে লড়তাম। রাত হয়ে গিয়েছিল। বস্তির লাইট নিভতে শুরু করেছিল। অনন্যা ঝুপড়ির বাইরে বসে থাকল। তার মনে হচ্ছিল যেন তার সারা জীবন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা সেটা যাতে সে সাফল্য পেয়েছে, আর দ্বিতীয়টা সেটা যাতে কেউ তার জন্য সব কিছু হারিয়ে ফেলেছে। পরের দিন অনন্যা তার অফিসে আদেশ জারি করল, মোবাইল মেডিকেল ইউনিট, ফ্রি ওষুধ আর বিশেষ ক্যাম্প, সবকিছু নিয়মের মধ্যে কিন্তু পুরো শক্তির সাথে। সে রোজ সন্ধ্যায় নিজে ঝুপড়িতে যেত, রাঘবকে ওষুধ দিত, মায়ের সাথে কথা বলত। রাঘব প্রায়ই বলতো, তোমার এখানে আসা উচিত নয়। অনন্যা উত্তর দিত, এখন এটাই আমার সবচেয়ে জরুরি কাজ। ধীরে ধীরে রাঘবের অবস্থায় হালকা উন্নতি হতে শুরু করল, কিন্তু অনন্যা জানত যে আসল লড়াই এখনও বাকি। রোজ রাতে সে ছাদে বসে কাঁদত, নিজেকে প্রশ্ন করত। সে বুঝে গিয়েছিল যে এটা শুধু একজন অসুস্থ মানুষের গল্প নয়, বরং এমন এক ত্যাগের গল্প যাকে সে কখনো বোঝার চেষ্টাই করেনি। এক সন্ধ্যায় রাঘব খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম অনন্যা। অনন্যা ডুকরে কেঁদে উঠল, কিন্তু আমি নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি। রাঘবের অবস্থা এখন স্থিতিশীল ছিল, কিন্তু পুরোপুরি নিরাপদ নয়। ডাক্তারদের ভাষায় বলা যায় তো সে বিপদমুক্ত ছিল, কিন্তু জীবন থেকে মুক্ত হওয়ার ভয় এখনও কাটেনি। অনন্যা রোজ তার ঝুপড়িতে আসত। এখন সেখানে ভিড় হতো না, না সরকারি গাড়ি, না ক্যামেরা, শুধু একজন ডাক্তার, একজন রোগী আর দুটো অসম্পূর্ণ জীবন, যারা ধীরে ধীরে একে অপরকে আবার বোঝার চেষ্টা করছিল। চিকিৎসার দিনগুলোতে রাঘব বেশি কথা বলত না। সে বেশিরভাগ সময় চুপ থাকত, আকাশের দিকে তাকিয়ে থাকত। অনন্যা অনেক সময় তার কাছে বসে থাকত, কিছু বলত না, শুধু তার শ্বাস শুনতে থাকত। তার মনে হতো যে এই নীরবতাই হয়তো তাদের সবচেয়ে সত্যি কথোপকথন। একদিন রাঘব ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি এখানে রোজ কেন আসো? অনন্যা না ভেবেই বলল, কারণ যদি আজ আমি না আসি তবে কাল আয়নায় নিজেকে দেখতে পারব না। ধীরে ধীরে রাঘবের চোখে আবার জীবন ফিরতে লাগল। ওষুধের চেয়ে বেশি প্রভাব হয়তো সেই বিশ্বাসের ছিল যা অনন্যা তার ভেতর আবার জাগিয়ে দিয়েছিল। মায়ের শরীরও কিছু ভালো হল। সারদা দেবী অনন্যাকে মেয়ের মতো দেখতে লাগলেন। অনেক সময় তিনি তার মাথায় হাত বুলিয়ে বলতেন, ভগবান দেরি করেছে বিটিয়া, কিন্তু ভুল করেনি। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, বস্তির মাটির গন্ধ বাতাসে মিশেছিল। রাঘব ঝুপড়ির বাইরে বসেছিল আর অনন্যা তার কাছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বিগত বছরগুলোকে ধুয়ে দিচ্ছিল। রাঘব হঠাৎ বলল,
তোমার কি কখনো আফসোস হয়েছে? অনন্যা মাথা নিচু করে নিল। প্রতিদিন। রাঘব তার দিকে তাকাল। তবুও তুমি চলে গিয়েছিলে? অনন্যার চোখ ভরে এলো। কারণ আমি সেই সময় মানুষ ছিলাম না, শুধু নিজের স্বপ্নকে ভালোবাসতাম। সেই রাতে অনন্যা অনেকক্ষণ ওখানেই বসে থাকল। সে অনুভব করল যে রাঘবের সাথে পুনরায় সম্পর্ক জোড়া কোনো সহজ সিদ্ধান্ত হবে না। এটা বিয়ে নয়, বরং একটা দায়িত্ব হবে। এমন একটা রাস্তা যেখানে ভালোবাসার চেয়ে বেশি বোঝাপড়া আর সমতার প্রয়োজন। পরের দিন সে রাঘবকে সাফ বলল, আমি তোমাকে আবার বিয়ে করতে এসেছি, কিন্তু এবার শর্তের সাথে। রাঘব চমকে গেল। শর্ত? অনন্যা বলল, আমরা সমান হব, না আমি ওপরে না তুমি নিচে। আর যদি কখনো আমার মনে হয় যে আমি বদলে যাচ্ছি, তবে আমাকে আটকাবে। রাঘব অনেকক্ষণ কিছু বলল না। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে হারিয়েছিলাম, এজন্য নয় যে তুমি এগিয়ে গিয়েছিলে, বরং এজন্য যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। অনন্যা তার হাত ধরে নিল। তো এবার নিজেকে হারিও না। পুনর্বিবাহ খুব সাদামাটা ছিল, না কোনো ব্যান্ড, না সোরভুল। কাছের মন্দিরে কিছু গরিব মানুষ, যাদের চিকিৎসা অনন্যা আর রাঘব করিয়েছিল, আর রাঘবের মা। অনন্যা কোনো ভারী শাড়ি পরেনি, শুধু একটা হালকা শাড়ি, সেই সরলতা যা একসময় তার পরিচয় ছিল। রাঘব কাঁপালো গলায় মন্ত্র আওড়াল। সেই মুহূর্তে দুজনেই অনুভব করল যে এই বিয়ে ভালোবাসার নয়, এক প্রতিশ্রুতির, একে অপরের মানুষ হয়ে থাকার প্রতিশ্রুতি। বিয়ের পর অনন্যা নিজের পদের ব্যবহার নিজের জন্য করেনি। সে জেলার সবচেয়ে গরিব এলাকাগুলোতে ক্লিনিক খোলাল। ফ্রি অপারেশন, ওষুধ আর মোবাইল মেডিকেল ইউনিট। রাঘব প্রতিটি ক্যাম্পে তার সাথে থাকত। কখনো রোগীদের লাইনে দাঁড় করাত, কখনো বাচ্চাদের কোলে তুলে নিত। লোকে জিজ্ঞেস করত, ইনি কে? অনন্যা হেসে বলত, ইনি আমার সাথে কাজ করেন। রাঘব গর্ব করে বলত, আমি শক্তি। বছর গড়িয়ে গেল। রাঘবের শরীর সামলে গেল। সে পুরোপুরি ঠিক তো হল না, কিন্তু জীবন বাঁচার মতো হয়ে গেল। দুজনেই নিজেদের জন্য অনেক কিছু ছেড়েছিল, কিন্তু অন্যদের জন্য অনেক কিছু পেয়েছিল। অনন্যা এখনও সিভিল সার্জন ছিল, কিন্তু লোকে তাকে অফিসার নয়, ডাক্তার দিদি বলতে শুরু করেছিল। একদিন সেই বাচ্চা যে আগে তাদের থেকে ওষুধ নিতে আসত, রাঘবকে জিজ্ঞেস করে বসল, কাকা, ডাক্তার অ্যান্টি আপনার কে হন? রাঘব হাসল, চোখে জল ছিল। আগে আমার ভাগ্য ছিল, তারপর আমার ভুল হল, আর এখন আমার জীবনের উদ্দেশ্য। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সাফল্য যদি কাউকে ছোট করে দেয়, তবে সেই সাফল্য অসম্পূর্ণ। সম্পর্ক সমতায় চলে, ত্যাগে নয়। আর কখনো কখনো মানুষ তার সবচেয়ে বড় আশ্রয়কে তখনই চিনতে পারে যখন সে তাকে হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে যে আপনার স্বপ্নের জন্য নিজেকে পেছনে করে দিয়েছে, তবে কি আপনি তাকে সময় থাকতে বুঝতে পারবেন, নাকি তখন যখন অনেক দেরি হয়ে যাবে? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ।